আসসালামু আলাইকুম। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিবলি সুলতানা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়টি নিয়ে। আজকে আলোচনা করব অর্থনীতি বিষয়ের পঞ্চম অধ্যায়। তোমরা সবাই পঞ্চম অধ্যায়টা বের করো। আমরা আজকে আলোচনা করব বাজার সম্পর্কে। আসলে বাজার কি জিনিস, আমরা এখন বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থনীতিতে বাজার ধারণাটি একটি পণ্যের চাহিদা, যোগান ও দাম নির্ধারণ ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত। তাহলে বাজার কি কি বিষয়ের সাথে সম্পর্কিত? পণ্যের চাহিদা, যোগান ও দাম নির্ধারণ ইত্যাদি। বাজার ধারণাকে সময়, মেয়াদ, পরিধি, দ্রব্যের প্রকৃতি এবং প্রতিযোগিতার ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। কিসের ভিত্তিতে? দ্রব্যের পরিধি, প্রকৃতি এবং প্রতিযোগিতার ভিত্তিতে। বাংলাদেশের বিভিন্ন ধরনের বাজার রয়েছে। বিভিন্ন মৌলিক বৈশিষ্ট্যের কারণে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিন্তাভাবনা ও আচরণে পরিবর্তন দেখা যায়। কিসের পরিবর্তন দেখা যায়? ক্রেতা ও বিক্রেতার মধ্যে চিন্তাভাবনা ও আচরণের অনেক পরিবর্তন দেখা যায়। এই বাজার সম্পর্কে জানলে আমরা কি করব? এই অধ্যায়টা পড়তে গেলে আমরা কি কি জানতে পারবো? এখন আমরা একটু দেখি এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানবো। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো দেখি একটু। বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাজার বিকাশের ধারা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো। বাজার বিকাশের ধারা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। একচেটিয়া বাজার এবং একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজারের মধ্যে তুলনা করতে পারবো। একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতার বাজারের মধ্যে তুলনা করতে পারবো। এখন দেখো তোমরা বাজার কি? সুবেদ আলী একজন চাকরিজীবী। সুবেদ আলী কি করেন? চাকরি করেন। মে মাসের প্রথম সপ্তাহে তার সংসারে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য তিনি নিউ মার্কেটে গেলেন। কোথায় গেলেন তিনি? নিউ মার্কেটে তার
সংসারের যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য তিনি নিউ মার্কেট গেলেন। মাছ, তরিতরকারি, চাল, ডাল, তেল, চিনি, লবণ ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের দাম যাচাই করে নিলেন। জিনিসের দাম তিনি যাচাই করে নিলেন। বিক্রেতারা নগদ টাকার বিনিময়ে সুবেদ আলীর কাছে পণ্য দ্রব্য বিক্রয় করলেন। নগদ টাকার বিনিময়ে কী করলেন? বিক্রেতা তার দ্রব্য সামগ্রী সুবেদ আলীর কাছে বিক্রয় করলেন। শ্রাবণী অনলাইনে একটি পোশাক ক্রয়ের অর্ডার দেয়। যথাসময়ে পোশাকটি পেয়ে দাম পরিশোধ করে। ওপরের ঘটনা দুটিতে একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার যে সংযোগ ঘটে তাকেই বাজার বলে। কি হয়? ক্রেতা ও বিক্রেতার যে সংযোগ ঘটে সেটাই হচ্ছে বাজার। একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে সংযোগ হয় সেটাই হচ্ছে বাজার। অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা কেনা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বেচা কেনার জন্য নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্যটি বেচা কেনা হয়। যেমন অনলাইনে বেচা কেনা, টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা কেনা, এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা কেনা ও বিশেষায়িত পণ্যের ক্রয় বিক্রয় হতে পারে। যেমন টেলিফোনের মাধ্যমে সিস্টেম কেনা বেচা ইত্যাদি। দ্রব্যের ধরন অনুযায়ী বাজার ভিন্ন হতে পারে। দ্রব্যের ধরন অনুযায়ী কি হতে পারে? বাজার ভিন্ন রকমের, মানে আলাদা আলাদা হতে পারে। যেমন পাটের বাজার, চালের বাজার, শ্রমের বাজার, চায়ের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার ইত্যাদি। আবার সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে অতি অল্প সময়ের বাজার, স্বল্প সময়ের বাজার এবং দীর্ঘ সময়ের বাজার রয়েছে। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমেই কি হয়? দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নিয়মকে দামের নিয়ম বলে। এই নিয়মকে কি বলবে? দামের নিয়ম। এ দামের উপর দ্রব্যের বেচা কেনা নির্ভর করে। দাম নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা দ্রব্য বা সেবা বেচা কেনা করে। দাম নির্ধারণ হয়ে গেলে তখন ক্রেতা কি করে? দ্রব্যটি ক্রয় করেন। চাহিদা ও যোগান শক্তি দাম নির্ধারণ করে। ফরাসি অর্থনীতিবিদ কুর্নটের মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের কোনো বিশেষ স্থানকে বোঝাননি। দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের কোনো নির্দিষ্ট একটা স্থানকে বোঝাননি, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায়, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের দাম সহজ ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা দেয়। উদাহরণ হিসাবে বলা যায় যে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন দোকানে চাল বিক্রি হচ্ছে, কিন্তু পরিবহন খরচের তারতম্যটুকু বাদ দিলে মোটামুটি একই দামে তা ক্রয় বা বিক্রয় হচ্ছে। এই হিসাবে এটি চালের বাজার হিসাবে গণ্য হতে পারে। এরপরে দেখো বাজারের বিকাশ ও প্রকারভেদ। বাজারের বিকাশ ও প্রকারভেদ। বাজারের ধারণা যে মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো চাহিদা। বাজার ধারণায় কি মৌলিক যে বিষয়গুলো কাজ করে তা হচ্ছে চাহিদা, যোগান, সময় এবং দাম। বাজার ব্যবস্থায় একটি সময়ে বিভিন্ন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষি, দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করে বেচা কেনা হয়। আমি আগেই বলেছি ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয় এবং সেটি বেচা কেনা হয়। এই ধারণার পরিপ্রেক্ষিতে সময়ের বিবর্তনে বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থার উৎপত্তি হয়েছে এবং বাজার ব্যবস্থা বিকাশ লাভ করেছে। এরপরে দেখো সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তির বিভিন্ন ধরনের হয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমরা কি বলেছিলাম? অতি অল্প সময়ের জন্য একটা বাজার, তারপরে স্বল্পকালীন বাজার, আর আরেকটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য একটি বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারটা কি আমরা দেখি? যেখানে নির্দিষ্ট সময়ের বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। দ্রব্যের যোগানটা স্থির থাকবে, কারণ ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায় সকালের কাঁচা বাজার। কি উদাহরণ হিসাবে কি বলা যায়? সকালের কাঁচা বাজারটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগান পরিবর্তন করা যায় না। এরপরে দেখো স্বল্পকালীন বাজার। চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম। চাহিদা যদি পরিবর্তন হয় তাহলে যোগানও কিছুটা সাড়া দিবে। এটাই হচ্ছে স্বল্পকালীন বাজার। এই বাজারে ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা পরিবর্তন করতে পারে বা পরিবর্তন আনতে পারে। আবার বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতে পারে বা বাজারের অবস্থা খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। কি পারে? বাজারের অবস্থা, ফার্ম উৎপাদন কি করে? বাজারের অবস্থা যদি খুব খারাপ হয় তাহলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতেও পারেন।
সুতরাং স্বল্পকালীন সময়ে দ্রব্যের চাহিদা যে কোনো পরিবর্তনে যোগান কিছুটা সাড়া দিতে সক্ষম হয়। এরপরে দেখো দীর্ঘকালীন বাজার। তাহলে দীর্ঘকালীন বাজারটা কি? চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব। চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানেরও যে কোনো রকমের পরিবর্তন সম্ভব। এক্ষেত্রে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। এই অবস্থায় কি করতে পারে? একজন উৎপাদক প্রতিষ্ঠান তার আয়তন ও উপকরণের পরিবর্তন করতে পারেন। চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে উৎপাদন প্রতিষ্ঠান নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন এবং যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেন। তাহলে আমরা কি দেখলাম? বাজার কাকে বলে? বাজারের বিকাশ ও প্রকারভেদ। সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তির বিভিন্ন ধরন। কি কি ধরন? অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, আর আরেকটি হচ্ছে দীর্ঘকালীন বাজার। এরপরে দেখো অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অঞ্চল ভেদে বাজারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি? স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজারটা কি? যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলের ভিতরে, কি একটি নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ থাকে, সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলা হয়, যেমন মাংসের বাজার। এরপরে জাতীয় বাজার। জাতীয় বাজারটা কি? যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, কি থাকে? একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটি হচ্ছে জাতীয় বাজার, যেমন মোটা চালের বাজার। আন্তর্জাতিক বাজার। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে, সেই দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলে, যেমন তৈরি পোশাক। এরপরে দেখো প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণী বিভাগ। আগের অনুচ্ছেদের সময় অনুসারে বাজারের ধরন বা স্থান, আয়তন অনুসারে বাজারের ধরন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। এখন দেখো বাজার কাঠামোর প্রতিযোগিতার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরনসমূহ হচ্ছে 2: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রধানত 3 প্রকার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কয় প্রকার? 3 প্রকার। একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক, অলিগোপলি বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি আমরা এখন দেখি। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচা কেনা করেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য কেনা বেচা করেন। বাজারে চাহিদা ও যোগান দ্বারা দ্রব্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম নির্ধারিত হওয়ার পরে এককভাবে এটার দাম কেউ পরিবর্তন করতে পারেন না। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারের একটা নগণ্য অংশ মাত্র। সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। সুতরাং পূর্ণ প্রতিযোগিতার বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা বা বিক্রেতাকে ব্যক্তিগতভাবে তা মেনে নিতে হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ জানলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। এখন দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকেন। দ্রব্যের একক সমজাতীয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিবেচিত পণ্য সমজাতীয় বা একই গুণ সম্পন্ন হয়। কি হয়? সমজাতীয় বা একই গুণ সম্পন্ন। পরিমাণগত ও গুণগত দিক থেকে পণ্যের একটি একক অন্য একক থেকে পৃথক করা যায় না। যেসব দ্রব্যের এককগুলো গঠন ও গুণগত দিক থেকে একই রকম অথচ পৃথকীকরণ করা যায় তাদের সমজাতীয় দ্রব্য বলে। কি আছে? যেসব দ্রব্যের এককগুলো গঠন ও গুণগত দিক থেকে একই রকম অথচ পৃথক করা যায়, তাদেরকে আলাদা করা যায়, এটা হচ্ছে সমজাতীয় দ্রব্য, যেমন মোটা চাল, মসুরের ডাল। ক্রেতা ও বিক্রেতার বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞাত। বাজার ব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতামূলক হলে পণ্যের এককের গুণাগুণ এবং দাম সম্পর্কে সকল ক্রেতা ও বিক্রেতা পুরোপুরিভাবে অবহিত থাকে। শিল্পে ফার্মসমূহের অবাধ প্রবেশ ও প্রস্থান। পূর্ণ প্রতিযোগিতার বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময় অবাধে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনবোধে শিল্প ত্যাগ করতে পারে। এক্ষেত্রে কোনোরূপ বাধা নিষেধ থাকে না।
এরপরে দেখো বাহ্যিক প্রভাব নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না। এটা বাইরের বা সরকারি কোনো প্রভাব থাকবে না। মোট কথা হচ্ছে কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং ইত্যাদির মাধ্যমে সরকার প্রভাব সৃষ্টি করে না। এরপরে আসো উপকরণের পূর্ণ গতিশীলতা। পূর্ণ প্রতিযোগিতার বাজারের উপকরণের অবাধ বিচরণ থাকে। শ্রম উপকরণ সহ অন্যান্য উপকরণ বিচরণের ক্ষেত্রে কোনোরূপ বাধা নিষেধ থাকে না। বিভিন্ন শিল্পের মধ্যে উপকরণের গতিশীলতা থাকায় উপকরণ দাম সর্বত্র সমান থাকে। নির্দিষ্ট দামে উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা নয়। পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মূল লক্ষ্য থাকে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন। প্রদত্ত দামে ফার্ম মুনাফা সর্বাধিক করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদী শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে। মনে রাখা দরকার যে মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে। কি হয়? মোট আয় এবং মোট ব্যয় সমান হলে তাকে স্বাভাবিক মুনাফা বলে। এখানে ব্যয়ের মধ্যে উদ্যোক্তার পরিশ্রম এবং আয়ের মধ্যে উদ্যোক্তার পারিশ্রমিককেও অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে। কি হয়েছে? উদ্যোক্তার পরিশ্রম এবং আয়ের মধ্যে উদ্যোক্তার পারিশ্রমিককে অন্তর্ভুক্ত করে হিসাব করা হয়েছে। এরপরে দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। এখানে কয় ধরনের বাজার আছে? এটা একচেটিয়া বাজার, তারপরে আছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার। একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারটা কি দেখি আমরা? মনো অর্থ। মনো এর অর্থ হচ্ছে এক, পলি অর্থ বিক্রেতা। ফলে মনোপলি শব্দের অর্থ দাঁড়ায় একজন মাত্র বিক্রেতা। একচেটিয়া বাজারে কয়জন বিক্রেতা থাকেন? একজন। মনোপলি কথাটির অভিধানগত অর্থ হলো কোনো ব্যক্তি, সরকার অথবা কর্পোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের একচেটিয়া অধিকার। অতএব যখন কোনো একটি মাত্র ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয় তখন সেই ফার্মটিকে কি বলা হয়? একচেটিয়া কারবারি। এবং যে বাজারে ওই দ্রব্যটি কেনাবেচা হয় সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। যে বাজারে ওই দ্রব্যটি বিক্রয় করা হবে সেটাকে কি বলবে? একচেটিয়া বাজার। যে দ্রব্য বিক্রয়ে যে ফার্ম একচেটিয়া অধিকার লাভ করে সেই ফার্ম অনুযায়ী সেই দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে। এই ফার্মটি ছাড়া আর অন্য কোনো ফার্ম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দ্রব্যটি উৎপাদন করতে পারে না বলে একচেটিয়া বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পুরোপুরি একচেটিয়া বাজার বাস্তবে খুঁজে পাওয়া কঠিন, তবে প্রায় একচেটিয়া বাজারের বেশ কয়েকটি উদাহরণ দেওয়া যায়। সেটা কি কি? বাংলাদেশে অক্সিজেন, জয়দেবপুরের অবস্থিত সমরস্ত কারখানা ইত্যাদি। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য এখন আমরা দেখি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি। বিক্রেতা উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজার একজন উৎপাদক ও বিক্রেতা থাকে, তাই বিক্রেতা বাজারে দ্রব্যের উৎপাদন ও যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে থাকে। এরপর দেখো নিকট পরিবর্তক দ্রব্য নেই। একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন ও বিক্রি করে সে দ্রব্যে তেমন কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, অর্থাৎ দ্রব্যটি সমজাতীয় বা প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। এরপরে দেখো সর্বাধিক মুনাফা লাভের চেষ্টা। একচেটিয়া কারবারি যদি ব্যক্তি বা বেসরকারি খাত দ্বারা পরিচালিত হয় তাহলে তার লক্ষ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। একচেটিয়া কারবারি ফার্ম ও শিল্প একই। একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম থাকে। কি থাকে? একটিমাত্র ফার্ম থাকে, ফলে সে ফার্মটি শিল্প হিসাবে পরিচিত। এককভাবে দাম অথবা যোগান নিয়ন্ত্রক। একচেটিয়া ফার্ম এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকেন। কি করেন? এককভাবে উৎপাদন যোগান দিয়ে থাকেন। একমাত্র উৎপাদক হওয়ায় খুব সহজে দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে। তবে ফার্মটি ইচ্ছামতো দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করতে পারে, একসঙ্গে দুটি নিয়ন্ত্রণ করতে পারবে না। দাম অথবা যোগান যে কোনো একটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন, একই সঙ্গে দুটি জিনিস নিয়ন্ত্রণ করতে পারবেন না। নতুন ফার্মের প্রবেশ বন্ধ। একচেটিয়া শিল্পে নতুন ফার্মের প্রবেশের কোনো সুযোগ নেই। একচেটিয়া বাজারে কি হয়? নতুন ফার্মের প্রবেশের কোনো সুযোগ থাকবে না। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয়ে প্রবেশ করে না, সেজন্য একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। এরপরে দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতায় এবং একচেটিয়া বাজারে কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতার বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে তা সদৃশ্য হলেও
অভিন্ন নয়, সাদৃশ্য হলে এগুলো অভিন্ন নয়, অর্থাৎ দ্রব্যের মধ্যে কিছু ভিন্নতা থাকে। আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের প্রবণতা বিদ্যমান। আবার বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতার প্রবণতা লক্ষণীয়। সুতরাং সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আমরা কি দেখলাম? বাজার কাকে বলে, বাজার কত প্রকার, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কত প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো দেখলাম, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ, একচেটিয়া বাজার সম্পর্কে জানতে পারলাম এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে জানলাম। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজটা সবাই লিখে নাও। বাজার কাকে বলে? সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কয় ধরনের? কি কি? অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? তোমরা সবাই বাসায় এগুলো লিখবে। সবাইকে ধন্যবাদ।